ওয়েলকাম ব্যাক অভিমান্যু সুরিয়া অন পডকাস্টওয়ালা। কেমন আছো দাদা? ভীষণ ভালো। ওকে, তোমার এখানে এসে আরো ভালো হয়ে গেছে। আমি যদি এখন ভূতকে ফিল করতে চাই বা কোনো এনার্জি বা কোনো এন্টিটি যে এক্সিস্ট করে সেগুলোকে যদি ফিল করতে চাই, সেটা কিভাবে করবো? আত্মাকে দেখা যায় না, এটা আমি এর আগেও বলেছি। ফিল করা যায়, সাংঘাতিক আতঙ্ক পাওয়া যায়। বহু মানুষ কিন্তু আতঙ্কে মারা গেছেন। আমি দুটো প্রসেস বলছি, এটা তারাই করবেন যাদের হার্ট শক্তিশালী। আয়নার সাথে কি ভূতের কোনো সম্পর্ক আছে না? আয়নার একটা আলাদা জগৎ আছে। আমি এর আগেও বলেছি, আয়নাতে এন্টিটি আটকে গেছে। ওয়েলকাম ব্যাক অভিমান্যু সুরিয়া অন পডকাস্টওয়ালা। কেমন আছো দাদা? ভীষণ ভালো। ওকে, তোমার এখানে এসে আরো ভালো হয়ে গেছে। একদম। আমরা এর আগেও তোমাকে নিয়ে হরর পডকাস্ট করেছি। আজকেও একটা ভৌতিক সত্যি ঘটনা নিয়ে পডকাস্টটা হতে চলেছে। তোমার সাথে ঘটে যাওয়া তোমার রিসার্চের মধ্যেই কোনো একটা ঘটনা তুমি আমাদের সাথে আজকে শেয়ার করবে। কিন্তু এই সবকিছু শুরু হওয়ার আগে আমার একটা কোয়েশ্চেন আছে, সেটা হলো যে আমি যদি এখন ভূতকে ফিল করতে চাই বা কোনো এনার্জি বা কোনো এন্টিটি যে এক্সিস্ট করে সেগুলোকে যদি ফিল করতে চাই, সেটা কিভাবে করবো? কারণ কারণ আমার ধরো ভূতে বিশ্বাস নেই, কিন্তু আমি ভূতে বিশ্বাস করতে চাই বা ভূতকে দেখতে চাই বা ভূতকে ফিল করতে চাই, সেটা কিভাবে করবো? ঘরে না বাইরে? আমার ঘরের মধ্যে যদি ভূত থাকে, যদি আমি ফিল করতে পারি। দেখো, প্রথমত আমি যে কটা ইনভেস্টিগেশন করেছি বা আমার পরিচিত যারা প্যারানর্মাল রিসার্চার আছে তারা যেটা বলেছেন বা আমার যে অভিজ্ঞতা, তাতে আত্মাকে দেখা যায় না, এটা আমি এর আগেও বলেছি। ফিল করা যায়, সাংঘাতিক আতঙ্ক পাওয়া যায়। বহু মানুষ কিন্তু আতঙ্কে মারা গেছেন। আমি দুটো প্রসেস বলছি, এটা তারাই করবেন যাদের হার্ট শক্তিশালী। যারা মানসিকভাবে দুর্বল তারা এটা করবে না। পূর্ণিমা তিথি অথবা চতুর্দশী শুক্লপক্ষের এই বিশেষ দুটি তিথিতে রাত্রির 2:30 থেকে 3:33, ঠিক এই সময় অবস্থায় একটি গোটা বাড়ি হবে, যে বাড়িটা একজনই থাকবে। সমস্ত লাইট নিভিয়ে দেওয়া হোক। যদি কোনো ইলেকট্রনিক ডিভাইস থাকে, ফোন থাকে, সেটা অফ করে দেওয়া হোক। আয়নার ঠিক উল্টো দিকে বসে একটা মোমবাতি জ্বালিয়ে 2:30 থেকে 3:33 কোনো নির্জন বাড়ি অথবা নির্জন ফ্ল্যাটে একবার করে দেখো। ভয় ফিল কাকে বলে বুঝতে পারবে। কিন্তু তিথিটা মনে রাখো, শুক্ল চতুর্দশী এবং যে কোনো পূর্ণিমা। আর যদি তুমি মনে করো আমি সত্যিই সেই সাহসী যে আমার সেই প্রেতকে বা সেই প্রেতের পাওয়ারকে সহ্য করার ক্ষমতা আছে, তাহলে যে কোনো হন্টেড প্লেস, যেগুলো নিয়ে রিউমার ছড়িয়েছে সেগুলো নয়, যেখানে মানুষজনকে ডাকলে পাওয়া যাবে না, ভেজা স্যাঁতস্যাঁতে জায়গা, ইলেকট্রিসিটি নেই, জনমানব নেই, যেখানে মার্ডার হয়েছে ও দুর্ঘটনা হয়েছে, বাস্তবেই হয়েছে, এবং বহু জায়গার উদাহরণ আমি দিয়েছি। তার মধ্যে যে কোনো একটা জায়গায়, এই তিথিগুলোর মধ্যে যে কোনো একটা তিথিতে ওই সময়টা কেউ কাটিয়ে আসুক একা, আমার মনে হয় তার জীবনে আতঙ্ক কাকে বলে উত্তর সেখানে পেয়ে যাবে। ওকে, মানে আয়নার সামনেই বসতে হবে, কারণ আয়নার সাথে কি ভূতের কোনো সম্পর্ক আছে নাকি? আয়নার একটা আলাদা জগৎ আছে। আমি এর আগেও বলেছি, আয়নাতে এন্টিটি আটকে গেছে। প্রতিবিম্ব এমন একটা জিনিস যা হুবহু সেটাই দেখাতে পারে যেটা ঠিক তার উল্টো দিকে আছে। আমাদের চোখের একটা লিমিটেশন আছে। আমি চাইলেই সব কিছুকে এই চোখে রিফ্লেক্ট করতে পারবো না বা দেখতে পারবো না। প্রতিবিম্বের কোনো লিমিটেশন নেই, সে যা পারবে তাকেই দেখাবে।
তাই প্রতিবিম্বের উল্টো দিকে যদি কোনো আত্মা তার উপস্থিতি থাকে, সেটা প্রতিবিম্বের দিকে তাকালে তুমি ফিল করতে পারবে। মানুষের শরীরের অবয়ব পাবে না, আত্মায় অন্ধকার ঘরে আলোর ঝলকানি পাবে। আমি বহু সাহসী ব্যক্তিকে দেখেছি এটা ট্রাই করেছে এবং প্রচন্ড আতঙ্কগ্রস্ত হয়ে সেন্সলেস হয়ে গেছে। আর আয়না নিয়ে যদি আলোচনা করতে হয়, আয়নার জগৎ নিয়ে, তাহলে একটা লম্বা আলোচনা আছে আয়না নিয়ে। আমি একাধিক ইনভেস্টিগেশনে আমি পার্টিকুলার একটা বাড়িতে, একটা বাস্তুতে কেবলমাত্র এন্টিটির অস্তিত্ব খুঁজে পেয়েছি শুধু আয়নাতে। আয়নাটাকে রিপ্লেস করে দেওয়া হয়েছে, বাড়িতে এই প্যারানর্মাল অ্যাক্টিভিটিটা বন্ধ হয়ে গেছে। ওকে, এই ব্যাপারটা তো হয়ে গেল। এবারে আর একটা কোয়েশ্চেন ছিল আমার কাছে, সেটা হলো যে আমরা লাস্ট পডকাস্টে তুমি একটা জিনিস আলোচনা করছিলে যে সব দেহ নিয়ে তন্ত্র, বা কারোর মাথার খুলি নিয়ে তন্ত্র, যে জিনিসটাকে বলা হচ্ছে, এই জিনিসগুলো কেন হয়, বা কোনো কি এরকম ভাগ আছে যে এই সব দেহই লাগবে এই তন্ত্রের জন্য, বা এই সব দেহটা লাগেটা কেন তন্ত্রের ক্ষেত্রে? দেখো, সব দেহ তো লাগেই, তার সাথে আরো কিছু জিনিস ব্যবহার হয়। অ্যাকচুয়ালি এর উদ্দেশ্য হচ্ছে আত্মা বা প্রেত। দেখবে, আমি যার মধ্যে আমার আত্মা আবদ্ধ, অর্থাৎ এই শরীর, তাহলে এই শরীরের ওপর আমার মায়া আছে। আমি যে জামা পরতাম তার ওপর আমার মায়া আছে, আমি যে গাড়ি চড়তাম তার ওপর আমার মায়া আছে। তাহলে আমরা এই পৃথিবীতে একটা মোহ মায়ার মধ্যে আটকে আছি। কিন্তু তাহলে যে মানুষটা অতৃপ্ত বাসনা নিয়ে কোনো দুর্ঘটনায় মারা যাচ্ছে, ধরো কেউ গলায় দড়ি দিল, সেক্ষেত্রে যে দড়িটা দিয়ে সে ফাঁস লাগিয়েছে, সেই দড়িটাকে দিয়ে সেই আত্মাটাকে ব্যবহার করা হয়। সেই দড়িটা কিন্তু তন্ত্রের নিম্নমার্গের কিছু সাধনা আছে যেগুলোই কাজে লাগে। তারপর কি কি কাজে লাগে? সব দেহের শরীরের যে কাপড়, যে শরীরের যে কাপড়টা পরে তার দুর্ঘটনাটা ঘটেছে বা সে সুইসাইড, সেই কাপড়ের টুকরো, সেটাও কাজে লাগে। আর তুমি যেটা বলছো অর্থাৎ নরমুণ্ড, নরমুণ্ড বেসিক্যালি দেখো, এন্টিটি দিয়ে কিছু কিছু ক্রিয়া হয়, অভিচার ক্রিয়া, সেগুলোই লাগে। যেমন ধরো বশীকরণের মতো কিছু ক্রিয়া আছে, আমি আগেই বলছি এই ক্রিয়াগুলো কিভাবে করা হয় বা তার ডিটেলস আমি বলছি না, তবুও বলি। এক্ষেত্রে নরমুণ্ড লাগে। বিশেষ তিথিতে সেই নরমুণ্ডকে নির্দিষ্ট উপাচারে জাগ্রত করতে হয় বা জাগাতে হয়। তার পাশে একটি প্রদীপ জ্বালিয়ে নির্দিষ্ট তেল বা ঘৃততে অগ্নি প্রজ্বলন করে সেই নরমুণ্ডে আবাহন করতে হয় যে আত্মাটির নরমুণ্ড তাকে, এবং সেই আবাহনের পরে ওই প্রদীপের মানে শিখা থেকে তৈরি কাজল, সেই কাজল তাকে একটি কাজলপাত করে কিন্তু বশীকরণের ক্রিয়াতে ব্যবহার করা হয়। তাছাড়াও এই হাতের এই যে এই অংশটা, হাতের এই অংশ, বিশেষ করে যারা এই ধরনের কাজকর্মে জড়িত, যারা শবদাহ করে, শ্মশান বা কবরস্থানের যারা কাজ করে, তারা যদি কোনো আনন্যাচারালি তাদের ডেথ হয়, তাদের হাতের এই অংশের হাড়টিও খুব এই ধরনের কাজে ব্যবহার করা হয়, এই ধরনের গুপ্তবিদ্যায়। এবং এগুলো খুব পাওয়ারফুল ক্রিয়া, এবং এই ক্রিয়াগুলো দ্বারা বিশেষ বিশেষ শক্তিশালী, মানে এমন এমন কিছু কাজ আছে, অসম্ভব কিছু কাজ, সেগুলোকেও এরা সম্ভব করতে পারে। কিন্তু নিশ্চিতভাবে এদেরকে কিন্তু প্রয়োগ বা ব্যবহার করার একটা সীমা আছে। এই সীমাটা অতিক্রম করলে সাধকের মৃত্যু পর্যন্ত হতে পারে। ওকে, এইগুলো কি মানে কোনো জায়গা, এমন কোনো জায়গা কি ভাগ করা থাকে যে এই জায়গাতেই করতে হবে বা এই পজিশনে করতে হবে? কারণ এইসব জিনিসগুলো আমরা ম্যাক্সিমাম টাইম শ্মশান ঘাটে করতে দেখা যায় এইসব জিনিসগুলো। যেহেতু গুপ্তবিদ্যা বা গুহ্যবিদ্যা বা গুপ্তবিদ্যা জনমানব থেকে এমন জায়গায় করতে হবে যেটা কেউ দেখবে না, গভীর অরণ্যের মাঝখানে, চারিদিকে অরণ্য, পশু পাখি ছাড়া কেউ নেই, যেখানে মানুষের দৃষ্টি যাবে না, সেখানে পাহাড়ের মধ্যে দুর্গম জায়গায় সব থেকে কঠিন অভিচার ক্রিয়াগুলো হয়। ডাকিনী বিদ্যার নাম শুনেছ নিশ্চয়ই।
ডাকিনী বিদ্যা থেকে শুরু করে যত রকমের পিশাচের সাধনা আছে, সর্বপ্রকার পিশাচ সাধনা এবং প্রেতের সাধনা বা প্রেতের উপরও যে ক্রিয়া, তা সর্বক্ষণই এই ধরনের নির্জন পরিবেশেই হয়। এবং আজকে যে শ্মশানগুলো বহু প্রচলিত শ্মশান, আমি নাম নেব না, সেই সব শ্মশানে জনসমাগমের মাঝে গুপ্তক্রিয়া গুহ্যক্রিয়া হচ্ছে, ওভাবে কিন্তু গুপ্তক্রিয়া হয় না। কারণ গুপ্তক্রিয়ার যে প্রয়োগ, তা সে সাধকই করতে পারে যে সাধকের সিদ্ধি লাভ হয়েছে গুরু কৃপায়। কারণ যখন তুমি কাউকে আবাহন করবে, সে প্রেতকে বা পিশাচকে, তাকে সহ্য করার একটা বিষয় আছে, এত সোজা নয়। ক্লাইম্যাক্স পাল্টে যায়, চামড়া ফেটে যায়, ঝড় ওঠে, এই ধরনের গুপ্ত বা গুহ্যক্রিয়া করতে গেলে। তা নির্জন শ্মশান যদি হয়, যেখানে জনমানবহীন, সেই ধরনের শ্মশানে এখনো গুপ্ত গুহ্যক্রিয়া হয়। তবে বহু শ্মশান আছে, বহু স্থান আছে, ব্যবসায়িক ক্ষেত্রে এখন ব্যবহার হচ্ছে, সেগুলোতে কিন্তু বা গুপ্ত বা গুহ্যক্রিয়া হয় না। কারণ গুপ্ত গুচ্ছক্রিয়ার যত প্রয়োগ তা নির্জনে করতে হয়, সাধককে একা করতে হয়, এক বস্ত্রে করতে হয়। সাধক যখন আসনে বসবে, শরীর বন্ধন করবে, আসনে বসতে হবে তাকে এক বস্ত্রে। আমি জামা প্যান্ট পরে বসতে পারবো না সেখানে। এবং এগুলোর বিধি আছে, মারাত্মক মারাত্মক কিছু বিধি, একটু ভুল করলে বড় সর্বনাশ হতে পারে। ওকে, এত জায়গায় তো তুমি ইনভেস্টিগেশন করেছো, কোনোদিনও কি এরকম কোনো নির্জন শ্মশান বা কোনো ভৌতিক শ্মশানে ইনভেস্টিগেশন করতে গেছো? আমি নদিয়া জেলার চাদুরিয়া শ্মশানের কথা আজকে বলি। চাদুরিয়া শ্মশান। মাস দুয়েক আগে আমরা চাদুরিয়া শ্মশানে গেছিলাম। উদ্দেশ্যটা যে খুব একটা ইনভেস্টিগেশনের ছিল তা নয়, হঠাৎ করে স্থির হয়েছিল। ওকে, সেম টিম, তিনজনের টিম? আমরা একটাই টিম। আমি প্যারানর্মাল ইনভেস্টিগেশন করে, আমার সাথে সিনিয়র একজন আছেন শুভজিৎ ঘোষ, এবং শান্তনু পুরো বিষয়টা ও না ছাড়া হয় না। তো আমরা তিনজনই ম্যাক্সিমাম জায়গায় যাই, এছাড়াও প্রিয়ব্রত চক্রবর্তী বলে একজন আছে, তিনিও যান। এখানে আমরা তিনজনই গেছিলাম এবং আমার এক বন্ধু গেছিল সেখানে, সে প্রফেশনাল অ্যাস্ট্রোলজার বৈভব। তো হঠাৎ বৈভব আমার অফিসে এসেছিল, হঠাৎ করে ফিক্সড হলো, শান্তনুবাবু আমায় ফোন করলেন যে আজকে এরকম চাদুরিয়া শ্মশানে যাব। কারণ চাদুরিয়া শ্মশানে আমি কোনো কারণে এর আগেও বহুবার গিয়েছি, তার অভিজ্ঞতা তোমাকে কম বেশি বলেছি অফ ক্যামেরায়। তো হঠাৎ সেদিন ঠিক হলো, 5:30 6টা নাগাদ আমরা বেরোলাম। আমার বাড়ি থেকে ঘন্টাখানেক লাগলো ভেতর দিয়ে যেতে চাদুরিয়া শ্মশান, আমার হারি শহর। চাদুরিয়া শ্মশানে যখন প্রবেশ করি, তখন মোটামুটি সন্ধ্যা ঘনিয়ে এসেছে। শ্মশানের থেকে 1-150 মিটার দূরে আমাদের গাড়িটাকে দাঁড় করাতে হলো, কারণ শ্মশানে গাড়ি প্রবেশ করবে না। হেঁটে হেঁটে ঢুকি শ্মশানে। ঢোকার পথে একটি কালী মন্দির ছিল, শ্মশান কালী মন্দির। খুব স্পষ্টতই মনে পড়ে, বৈশাখী অমাবস্যা, সম্ভবত 27শে এপ্রিল, সেদিন শ্মশান কালীর পুজো হচ্ছিল ছোট করে। বেশ কয়েকজন সেই কালী মন্দিরে বসেছিলেন। মন্দির থেকে নিচে নেমে যাচ্ছে সিঁড়ি দিয়ে আমরা নামা শুরু করি শ্মশানের মধ্যে। সিঁড়ি দিয়ে নামতে নামতে প্রবেশ করতে করতে দেখতে পাই তার দুপাশে বেশ কয়েকটি কবর দেওয়া রয়েছে, হিন্দু কবর। ধীরে ধীরে এগিয়ে বেশ কিছুটা এগিয়ে গেলে শ্মশানের ভিতরে আমরা প্রবেশ করি। এবং যেহেতু গ্রাম অঞ্চলের শ্মশান, গিয়ে দেখি প্রকাণ্ড একটা বটগাছ। বটগাছের নিচে এক মহিলা তান্ত্রিক গ্রামের 2-4 জন মহিলাকে নিয়ে কোনো একটা ক্রিয়ায় বসেছেন, এবং সেটা এই ধরনেরই ক্রিয়া। বুঝতে দেরি হয় না, আমরা এগিয়ে যাই। আরও একটু এগিয়ে যেতে শ্মশানের যে পরিবেশ, তার যে শেষ জায়গা, সেখানটায় আমরা পৌঁছে যাই। সেখানে কাঁচা করা রয়েছে, কাঁচা হচ্ছে চিতা। মানে ওই শ্মশানটা এখন খুব একটা ইউজ হয় না, প্রায় পরিত্যক্ত বলা যায়। তার পিছনেও একটা ইতিহাস আছে, সেটা আমি বলে প্রধান গল্পটা শুরু করব। তো যাই হোক, ওই কাঁচা চিতার কাছে যখন গেলাম, মানে মাটির মধ্যে কবরটা, মানে চিতাটা খোঁড়া, একটা বডিকে রাখবে, তার উপরে কাঠ দিয়ে বডিটা দাহ করা হবে। ওখানে গিয়ে আমরা দাঁড়িয়ে আশেপাশে দেখি নির্জন পরিবেশ, আশেপাশে খুব একটা আর মানুষজন নেই। শ্মশানের ওই কালী মন্দির, তার পিছনেও কিছু বাড়ি ফাড়ি ছিল। এবং তারা উল্টো দিকে গিয়ে লক্ষ্য করি আরও একটা কুঠির, সেখানে 2 জন বছর 70 ঊর্ধ্ব তান্ত্রিক, সেখানেও তারা কালো পোশাক পরে নরমুণ্ড দ্বারা
তারা নরমুণ্ডের মালা পরে আছে এবং তারা ক্রিয়া করছে বৈশাখী অমাবস্যা সেদিনকে। ঠিক আছে, আমাদের বুঝতে খুব একটা অসুবিধা হয় না, এরা কেউ অরিজিনাল সাধক নয়, তাদের নাম বা কিছু আমি প্রকাশ করলাম না, কারণ অরিজিনাল সাধক হলে আমাদের মুখ দেখে বলে দিত আমরা কি উদ্দেশ্যে এসেছি। তো ওই যে শ্মশান, চাদুরিয়া শ্মশান, তার একটা ইতিহাস আছে। ইতিহাসটা এরকমই, শ্মশানটা ইলেকট্রিক চুল্লি নেই এবং শ্মশানটাতে যে খুব একটা রেগুলার মৃতদেহ পড়ে এমন না, প্রায় পরিত্যক্ত। 2008-9 সালের একটা ঘটনা শ্মশানটায় ঘটেছিল। একটি মৃতদেহ শ্মশানে এসেছিল সৎকারের জন্য এবং শ্মশানবাসীদের মধ্যে 2-3 জন ওইখানে এসেছিলেন ওই মৃতদেহের সাথে সৎকারে। তারা সেই মৃতদেহটাকে যখন পোড়ানো হচ্ছে সেই সময় শ্মশানের পাশে একটা ছোট খাল আছে, খালের ওপরে একটা ছোট্ট বাঁশের সাঁকো, সাঁকোটা পের হয়ে গেলেই ধুধু করছে ধান খেয়ে তার মাঠ, আর ডান দিকে একটা প্রকাণ্ড কলা বাগান। সেই কলা বাগান নিয়ে একটা খুব ভয়ঙ্কর মিথ আছে, অর্থাৎ শ্মশানে নয়, ওই কলা বাগানেই এই গোটা ঘটনার রহস্য লুকিয়ে। তো যথারীতি ওই 3 জন শ্মশান যাত্রী কলা বাগানে প্রবেশ করেছিল মদ্যপান করার জন্য, যেটা বেসিক্যালি হয়ে থাকে সবাই গিয়ে শ্মশানে যেটা করে। তো যেটা বেসিক্যালি হয়ে থাকে, শ্মশানে গিয়েছে, মদ্যপান করছে এবং তারা 3 জন যখন ওখানে বসে মদ্যপান করছিল তারা ফিল করছে তাদের শরীরে কেউ আঁচড় মারছে। ওকে, হ্যাঁ, দিনের বেলা না, এটা সন্ধ্যার সময় 6:30-7টা এরকম। তারা 2 জন কোনো রকমে পালাতে সক্ষম হয়, একজন পালাতে পারে না। তারা অনেকক্ষণ, প্রায় 1-1.5 ঘন্টা ধরে তারা ওখানে নেশা করেছে, পালিয়ে চলে আসে এবং যে ছেলেটি পালাতে পারেনি সেই ছেলেটি ওখানে পড়ে যায় এবং সে কিন্তু আতঙ্কে মারা যায়। পরবর্তীকালে যখন আলো ফালো নিয়ে তারা গেছিল বেশ কিছুক্ষণ পরে, তাদের কথা শুনে দেখা যায় ছেলেটির শরীরে একাধিক আঁচড়ের দাগ। এবার আমি মেনে নিলাম ওই জঙ্গলে কোনো শিয়াল আছে, কুকুর আছে, তারা আঁচড় দেবে। শিয়াল কুকুরের আঁচড়ের মতো আঁচড় তার শরীরে ছিল না, কোনো প্রাণীর আঁচড় ছিল না, সরু সরু নখের আঁচড়। একই আঁচড় বাকি 2 জনের শরীরেও ছিল। গ্রামের মানুষ এখনো চাদুরিয়া শ্মশানে আসে, মানে যারা শ্মশানে ক্রিয়া করে একদম তান্ত্রিকরা আসে, আর হয়তো এখনো পোড়াতে হয়তো খুব রেয়ার পোড়ানো হয়, এখন প্রায় পরিত্যক্ত। ওই যে বললাম, আমি লাস্ট কিছু অমাবস্যা, দীপান্বিতা অমাবস্যাতে একটি ক্রিয়া আমি নিজে করেছিলাম। আমার সাথে একজন তান্ত্রিক এসেছিলেন, তিনি কৃত্তিবাস থেকে এসেছিলেন। আর বৈশাখী অমাবস্যা এটা আমার লাস্ট যাওয়া ওই শ্মশানে। তো আমরা এবার ঘটনা বলি, এবার ওই শ্মশানে আমরা প্রবেশ করেছিলাম তখন সন্ধে 6:30-7টা। শ্মশানে প্রবেশ করে আমরা গ্যাজেট অন করি, কারণ শ্মশানটা নির্জন। এখন অবশ্য লাইট ফাইট লাগিয়েছে, তাতে আমরা গ্যাজেটে কোনো এন্টিটি বা আত্মার অস্তিত্ব পাচ্ছিলাম না এবং ফিলও করছিলাম না, আমাদের মধ্যে কোনো ভয়ও কাজ করছিল না, খুব ন্যাচারাল পরিবেশ। রাত্রি যখন 8টা বাজে, শ্মশানে আমরা 4 জন, আমি, বৈভব, শুভজিৎ ঘোষ এবং শান্তনু, আমরা 4 জন দেখলাম শ্মশানটা ধীরে ধীরে ফাঁকা হয়ে গেল। আমরা ওখান থেকে নড়ছি না, স্বাভাবিক তান্ত্রিকদের কাজ করতে অসুবিধা হচ্ছিল, তারা আস্তে আস্তে শ্মশান ত্যাগ করে দেয়। 8:15-20 অবধি শ্মশানে আমরা অপেক্ষা করি, বেশ নিরাশ হচ্ছি, যে উদ্দেশ্যে গেছি অর্থাৎ তেনাদের অস্তিত্বের উদ্দেশ্যে তাকে পাচ্ছি না। তখন আমার যে জ্যোতিষ বন্ধু আছে বৈভব, তার অবজারভেশন পাওয়ার খুব মারাত্মক। সে তখন নির্দেশ করলো আঙুলটা উঁচিয়ে, তোমরা ওই দিকে যাও, ওই দিকে পাবে। তো বৈভবের প্যারানর্মাল ইনভেস্টিগেশনে খুব একটা আগ্রহ না থাকায় হঠাৎ করে স্থির হয় সে আমাদের সাথে ইনভেস্টিগেশনে গেছিল। সে আমাদের সাথে ওই ভয়ঙ্কর কলাবাগানে প্রবেশ করতে রাজি হলো না, সে শ্মশানে একা অপেক্ষা করলো। অসম্ভব সাহসী এবং স্পিরিচুয়াল একজন ব্যক্তিত্ব। যথারীতি আমি, শুভজিৎ ঘোষ এবং শান্তনু ধীরে ধীরে সাঁকো পার হয়ে ওপারটা চলে গেলাম শ্মশানের। ধুধু করছে মাঠ, বাঁ হাতে একটি অশ্বত্থ গাছ, এবং সেই অশ্বত্থ গাছের কাছে যেতেই দেখলাম গ্যাজেটের সিগন্যাল এলো, এন্টিটি প্রেজেন্ট 39%। কল আমাদেরকে তারা কল করছে, ওই গ্যাজেটে তোমাদের শো করে, গ্যাজেটে শো করছিল সেটা। তো আমাদের বুঝতে অসুবিধা হয় না, আমরা কাছাকাছি চলে এসেছি। আমরা এদিক ওদিক তাকাতে থাকি, লক্ষ্য করি কচুরি পানা পেরিয়ে গিয়ে বেশ দূরে একটা ছোট শেওড়া গাছ, এবং আমাদের উদ্দেশ্য ছিল ওখানে যাওয়া, কিন্তু যেহেতু প্রচুর জল ফল ছিল আমরা অপেক্ষা করছিলাম আর একটু রাত হোক। ঘড়ির কাঁটায় তখন 9টা বেজে গেছে।
অশ্বত্থ গাছের নিচে আধ ঘন্টা অপেক্ষা করার পরে আমরা দেখলাম সিগন্যাল ক্রমশ স্ট্রং হচ্ছে। আর আমরা ছোটবেলাতেই শুনে এসেছি অশ্বত্থ গাছের আত্মাবাত্মা থাকে অনেক সময়। হ্যাঁ, এবং গাছ, অশ্বত্থ গাছ বা বট গাছে দেবতাদেরও বাস বলে শোনা যায়। তবে অশ্বত্থ গাছে আমি এই বিষয়ে এখন যাচ্ছি না, যেহেতু গল্পে ঢুকবো। তো ওখানটা আমরা অপেক্ষা করছিলাম, সিগন্যাল স্ট্রং হচ্ছিল। তো আমরা হঠাৎ ভাবি যে আমরা আরেকটু ভেতরে যাব, কারণ আমরা কিছু উদ্দেশ্যে গেছিলাম। উদ্দেশ্যটা এবার বলি। উদ্দেশ্যটা হচ্ছে ওই শ্মশানে, ওই কলা বাগানের ভিতরে থাকা এন্টিটি এবং তাদের রহস্য, কি কারণে, কারদের আত্মা ওখানে রয়েছে। তো যথারীতি আমরা রাস্তা খুঁজে পাচ্ছিলাম না কচুরিপানার মধ্যে থেকে। হঠাৎ শান্তনুর ফ্ল্যাশ লাইট একটা রাস্তা খুঁজে বার করে জঙ্গলের মধ্যে দিয়ে, কারণ ওই রাস্তায় মানুষ হেঁটে ঢোকে না। তো আমরা কোনো মতে রাত হলেও রিস্ক নিয়ে সাপখোপের ভয় কাটিয়ে আমরা ধীরে ধীরে জঙ্গলের ভেতর দিয়ে আমরা কলা বাগানের ভেতরে প্রবেশ করি। তখন রাত্রি 9:30 10টা। কলা বাগানের ভেতরে প্রবেশ করতেই দেখি ওয়েদারটা কোনো একটাভাবে চেঞ্জ হয়ে যায়, একটা গুমোট ওয়েদার, এবং সেই চেনা গন্ধ, সেই চেনা গন্ধের খোঁজে আমরা বারবার ছুটে যাই। সেই চেনা গন্ধ আবার আমরা পেয়ে যাই, একটা ভেজা স্যাঁতস্যাঁতে আঁশটে এবং একটা পুড়লে যে ধোঁয়া বেরোয় সেটার মিক্সিং একটা গন্ধ। মানে এই গন্ধটা যারা আমরা প্যারানর্মাল ইনভেস্টিগেশন করি তাদের কাছে খুব পরিচিত। বলতে পারো গন্ধটা আমাদের কাছে একটা সিগনাল। যাই হোক, আমরা এগিয়ে যাই। এগিয়ে যেতে যেতে আমরা যত কলা বাগানের ভেতরে প্রবেশ করছি দেখছি সিগনাল এবং এন্টিটির প্রেজেন্ট বাড়ছে। আমরা 10টা 15 নাগাদ লক্ষ্য করলাম এন্টিটি প্রেজেন্ট 75%, এবং একাধিক এন্টিটি সেখানে। পুরো অন্ধকার ঘুটঘুট। এবং আমার খুব আশ্চর্য লেগেছিল, সাধারণত তুমি যদি আম বাগান দেখো বা কোনো কলা বাগান দেখবে, দেখবে গাছগুলো লাগানো হয় সারিবদ্ধভাবে, লম্বা লম্বা করে, একটার পর একটা। তুমি যদি ওই কলা বাগানে যাও দেখবে কলা গাছগুলো গোল গোল করে লাগানো, অদ্ভুতভাবে কলা গাছগুলো লাগানো হয়েছে। কিছুটা এগিয়ে যেতেই চোখ টনক নড়ে, দেখতে পায় একটা কুয়ো, কাঁচা কুয়ো। সম্পূর্ণ ঘটনাটির ভিডিও পডকাস্ট আছে শান্তনুর চ্যানেলে। আরেকটু ভুল হলেই আমরা কুয়োতে পড়ে যেতাম। কুয়োর সামনে যেতে গ্যাজেটে রেড সিগন্যাল বিপ করছে এবং এন্টিটি প্রেজেন্ট 100%, এবং গ্যাজেট শো করছে আমাদের সাথে টাচ করছে। এবং বিশ্বাস করবে না, সে সময় আমরা ফিল করেছি আমাদের শরীর লোমগুলো খাড়া হয়ে গেছিল। আমাদের আশেপাশের পরিবেশটা একদম অন্যরকম। কখনো দেখছি কোনো গাছ থেকে কিছু পড়ে যাচ্ছে, কখনো মনে হচ্ছে কেউ পিছন থেকে ফিস ফিস করে কথা বলছে। অথচ ওই জঙ্গলের মধ্যে আমরা 3জন। শুভজিৎ বাবু আমার সাথে যিনি ছিলেন প্যারানর্মাল ইনভেস্টিগেটর, তিনি হঠাৎ হাঁটু গেড়ে বসলেন এবং বসে খোঁজার চেষ্টা করছিলেন যে আমাদের সাথে যারা কানেক্ট করার চেষ্টা করছে তারা আমাদের কোনো সাংকেতিক বার্তা দেয় কিনা, তারা আমাদের সাথে কমিউনিকেশন করার চেষ্টা করছিল। আমরা প্রায় ঘন্টা দেড়েক অপেক্ষা করি ওখানে। হঠাৎ করে সিগন্যাল লো হয়ে যায়, আমরা হতাশ হচ্ছি। শুভজিৎ বাবু আরও ধীরে ধীরে ভিতরে প্রবেশ করা শুরু করলেন, আমরাও তার সাথে প্রবেশ করা শুরু করলাম। রাত তখন 11:30 বেজে গেছে, আমরা প্রচণ্ড ক্ষুধার্ত। সেই সময় হঠাৎ ফিল করলাম ওপর থেকে টাক করে কিছু একটা পড়লো কুয়োর মধ্যে। অথচ কুয়োর ওপরে এমন কোনো গাছ নেই যে গাছের কোনো ফল কুয়োর মধ্যে পড়তে পারে। আমরা আবার দেখলাম আমাদের গ্যাজেটে এন্টিটি শো করছে 100%। শুভজিৎ বাবু বললেন এই কুয়োর ভিতরে একাধিক ব্যক্তির লাশ পোতা রয়েছে। আমাদের বুঝতে অসুবিধা হলো না, আমাদেরকে যারা পিং করছে বা আমাদের যারা কানেকশন করছে তারা মুক্তি চায়, এবং ডেফিনেটলি এই মুক্তি দেওয়ার কাজটা আমরা করি। সেই উদ্দেশ্যেই যাওয়া হয়েছিল সেই বিশেষ তিথিতে, বৈশাখী অমাবস্যার দিন, রাত্রি 12:30। আমরা হঠাৎ করে গিয়েছিলাম বলে কোনো ইকুইপমেন্ট ছাড়া গিয়েছিলাম, শুধুমাত্র একটা গ্যাজেট ছিল আমাদের কাছে। তাই 12:30টার সময় আমরা তাদের কাছ থেকে যেটুকু পেলাম সংকেত, তাতে বুঝতে পারলাম তারা আমাদের কি বার্তা দিল। তারা মুক্তি চায়, এবং ওই কুয়ো বহু মানুষের প্রাণ নিয়েছে।
একটা কলা বাগানের ভিতরে একটা কাঁচা কুয়ো, যে কুয়োতে কোনো চাক বসানো নেই, সেই কুয়োটা কিসের উদ্দেশ্যে খোঁড়া আমাদের সাধারণ মানুষের কাছে এটা খুব পরিষ্কার। ওই কুয়ো খুঁড়ে বহু মানুষকে পুঁতে দেওয়া হয়েছে। যথারীতি 12:30-1টা নাগাদ আমরা ওই কলা বাগান থেকে বেরিয়ে আসি। ততক্ষণ অবধি বৈভব অ্যাস্ট্রোলজার সে শ্মশানে আমাদের জন্য অপেক্ষা করছিল একা। একা। ফিরে আসি এবং সন্দীপ অর্থাৎ বৈভব সে হাসতে হাসতে আমাদের বলে, পেয়েছো তাহলে? আমরা বললাম যে তুমি অনেক বড় মিস করলে, তুমি পেলে না। বললো আমার খুব একটা আগ্রহ নেই, তাই আমি গেলাম না, কিন্তু আমি জানি ওদিকে থাকবে, তাই তোমাদের ইঙ্গিত দিয়েছিলাম তোমরা ওদিকে যাও। আমরা যখন শ্মশানে ফিরেছি তখন আমাদের পিছন পিছন আসছে আমাদের সাথে, তারা আমাদের সাথে কানেক্ট হয়ে রয়েছে তখনও অবধি। আমরা তাদের সাংকেতিক বার্তা পেয়েছি এবং ডেফিনেটলি আমরা চাতুরিয়া শ্মশানে আর একটা অভিযান করব এবং সেদিনকে আমরা পুরো রাত্রিই থাকবো এভিল আওয়ার অবধি, এবং আমাদের উদ্দেশ্য ওইখানের আরও কিছু রহস্য উন্মোচন করা। দেখো, এভিল আওয়ার এটা ওয়েস্টার্ন মতে 3টে থেকে 3:33 পার্টিকুলার এই টাইমটা। আবার এই পার্টিকুলার টাইমটা আমরা ব্রহ্ম মুহূর্তও বলি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে ফিল করেছি 3টে থেকে 3:33 এই সময়টা পবিত্র সময় হলেও এই সময়ে প্রেত অ্যাক্টিভিটি বা আত্মাদের অ্যাক্টিভিটি প্রচণ্ড স্ট্রং থাকে। এ কারণে আমরা যখন কোনো ইনভেস্টিগেশন শেষ করি ঘড়ির কাঁটা 3:35 বাজলেই শেষ করি, তার আগে শেষ করি না। ওকে, তো দাদা আমরা এখন পডকাস্টের লাস্ট পর্যায়ে চলে এসেছি। এখানে তোমাকে আমার আরো একটা কোয়েশ্চেন আছে, সেটা হলো যে তুমি যেখানে শেষ করলে কথাটা যে তোমাদের পিছন পিছন কানেক্ট করে আত্মাগুলো আসছিল, এবার সেটা কি তোমার বাড়ি অবধি পুরো আসে? কারণ অনেক সময় দেখেছি যে কোনো জিনিসের সাথে যদি কোনো কিছুর কানেকশনটা ভালো হয়ে যায় সেটা না তার পিছু ছাড়তে চায় না। আমরা অনেক বইতেও দেখেছি বা অনেক, যেরকম ফেয়ার ফাইলস বলে একটা শো, তো সেখানেও আমরা এই জিনিসগুলো দেখেছি যে আত্মাদের সাথে কানেক্ট করা সহজ, বাট কানেকশন থেকে আবার জিনিসটাকে বিচ্ছেদ করানো খুব টাফ ব্যাপার দাঁড়িয়ে যায়। আত্মা পেছন পেছন আসতে পারে, কারণ একটা আত্মা সে কেবলমাত্র শরীরকে খোঁজে। আত্মা যদি শরীরকে পেয়ে যায় তাহলে আত্মার চাহিদা তৈরির জায়গা শুরু হয়ে যায়। শরীরবিহীন আত্মার কিন্তু কোনো চাহিদা থাকে না। আত্মার শরীরে যেতে চায়, শরীরে প্রবেশ করলে তার চাহিদা শুরু হয়ে যায়। সুতরাং সে ভোগের জগতে যখন প্রবেশ করে যায় অনৈতিকভাবে, সে আর সেই ভোগের জগৎকে ছেড়ে কোনোদিন যেতে চাইবে না। যেমন আমাদের শরীরের 3টে সত্তা, শরীর আত্মা এবং মন, এটা আমাদের জীবনচক্র। এই শরীর আত্মা আর মনের মধ্যে আত্মা হচ্ছে একটা ব্রিজ, শরীর আর মনকে ধরে রেখেছে। ব্রিজটা ভেঙে গেলে শরীরের সাথে মনের কোনো সম্পর্কই থাকবে না, আমরা মারা যাব। আমার শরীরের ভিতরে যে আত্মাটা আছে তার কথা বলছি। শরীরের চাহিদা কি কি জানো? শরীরের চাহিদা হচ্ছে কাম, শরীরের চাহিদা হচ্ছে আহার আর নিদ্রা। অর্থাৎ শরীর শুধু এই 3টে জিনিস চায়। আত্মা কি চায়? আত্মা চায় মুক্তি, পরমাত্মাকে, যেখান থেকে তার সৃষ্টি। আর মন চায় কেবলই শান্তি। তাই যে আত্মা আমার ভিতরে রয়েছে সেই এই চক্রের ভিতরে রয়েছে, আর যেই আত্মা অর্থাৎ প্রেত আত্মা এই চক্র থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, কারণ তার কাছে মন নেই, অর্থাৎ সে শান্তিতে নেই, অতৃপ্ত, তার কাছে শরীর নেই, তাহলে মোহ ভোগ মায়া এই 3টে থেকে সে বিচ্ছিন্ন। সে যখন শরীরকে পেয়ে যাচ্ছে সে আর এই জগতের এই 3টি জায়গা, কাম লোভ, মানে আহার হচ্ছে লোভ, কাম আর হচ্ছে নিদ্রা, এই 3টে সুখের মধ্যে যখন সে আবার আবদ্ধ হতে পারছে সে সেটা ছেড়ে বেরোতে চায় না। বহু ক্ষেত্রে আমরা দেখেছি, এই যে তোমরা বলো ভূতে ভর করা, আমরা ঠিক ভর করাটার সাথে একত্রিত মানে একমত নই ভর করা কথাটার সাথে, কিন্তু আত্মা যদি শরীর পায় সেই আত্মা ছেড়ে যায় না। তার ফলে বহু ক্ষেত্রেই দেখা যায় যাদের এই তথাকথিত ভর করে তারা কিন্তু একটা মেন্টালি ডিসব্যালেন্সে ভোগে। কারণ একই শরীরে দুটো আত্মার যদি সত্তা থাকে, স্বাভাবিকভাবে তার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম
সেটা এফেক্ট করবেই করবে। আচ্ছা, এর আগেও তোমাকে আমি একটা কোয়েশ্চেন করেছি, আবার রিপিট করছি কোয়েশ্চেনটা, কারণ এটা আমাদের চ্যানেলের একটা কমন কোয়েশ্চেন। সেটা হলো যে এত কিছু যেহেতু নেগেটিভ জিনিস নিয়ে আলোচনা হয়েছে, নেগেটিভ থাকলে পজিটিভও থাকে কিছু না কিছু। সেক্ষেত্রে তুমি কতটা ভগবানে বিশ্বাস করো? 100%। আমি এক এবং অদ্বিতীয় সৃষ্টিকর্তায় বিশ্বাস করি, আমি এর আগেও বলেছি। কারণ তার হাত ধরেই সব কিছু সৃষ্টি। তিনি আলো সৃষ্টি করেছেন বলে আর একদিকে অন্ধকার রেখেছেন। আলো আছে বলেই তো অন্ধকার আছে। পুরো জগৎকে যিনি চালাচ্ছেন সেই স্রষ্টাকে অবশ্যই বিশ্বাস করি এবং তাকেই ভক্তি করি। আমি তারই সাধক, আমি ঈশ্বরের সাধক, আমি প্রেতের সাধক নই। ওকে, থ্যাংক ইউ সো মাচ দাদা আমাদের পডকাস্টে আসার জন্য। তোমার আমাদের সাথে পডকাস্ট করে কেমন লাগলো? ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। এর আগেও এসেছি। টিম পডকাস্টওয়ালাকে অনেক অনেক ধন্যবাদ। মানুষের বেসিক প্রশ্নগুলো তোমরা তুলে ধরো, যতটা পারি আমরা বলার চেষ্টা করি। পুরো টিমকে ধন্যবাদ। খুব ভালোভাবে এগিয়ে যাও, আমাদের আরও ভালো হোক এবং সবাইকে বলবো এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটায় প্রেস করে দিন যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন পেতে পারেন। থ্যাংক ইউ সো মাচ দাদা তোমাকে আবারও আমাদের পডকাস্টে আসার জন্য। তো বন্ধুরা, আজকের মতন পডকাস্ট আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট পডকাস্টে। ততক্ষণের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও এবং আমাদের পাশে এভাবেই থাকো যাতে তোমাদের জন্য আরও আমরা এরকম ধরনের ভিডিও আনতে পারি। আজকের মতন বাই বাই।